হ্যালো ফ্রেন্ডস, আমি রাজীব। তোমাদের সকলকে আরও একবার স্বাগত এডুকেশনাল ফেয়ার রাজীব ইউটিউব চ্যানেলে। দেখো, আমরা কিন্তু হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার থেকে 7টা ক্লাস করেছি। তোমরা আশা করি সকলেই প্রত্যেকটা ভিডিও দেখেছো এবং তোমাদের কিন্তু অনেকটা বেনিফিট হচ্ছে এই ক্লাসগুলো থেকে। তোমরা প্রতিনিয়ত কমেন্ট করে আমাকে জানাচ্ছ যে ক্লাসগুলো খুব ভালো হচ্ছে এবং আরও ক্লাস এখান থেকে যেন প্রোভাইড করা হয়। ঠিক আছে, একই রকমভাবেই দেখো আজকে কিন্তু আমরা লিটারেচার থেকে 8 নম্বর ক্লাস কিন্তু করব। তো দেখো, এখানটাতে কিন্তু আমরা একই রকমভাবেই বেশ কিছু এমসিকিউ রেখেছি, যেগুলো আপকামিং পিএসসি মাস্টার এবং মিস্ট্রেস এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। এবং তোমরা কিন্তু প্রত্যেকে জানো যে এই আমাদের পিএসসি এক্সামের ক্ষেত্রে যে লিটারেচারের পার্টটা কিন্তু একটা বিরাট বড় পার্ট। তো এখান থেকে কিন্তু ম্যাক্সিমাম 30 থেকে 35 নম্বর কোশ্চেন কিন্তু এখান থেকে লিটারেচার থেকে কিন্তু তোমরা দেখবে। তো দেখো, আমাদের কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই এই টপিকটা কিন্তু একটু মনোযোগ সহকারে একটু বেশি নজর দিয়ে কিন্তু তোমাদের দেখতে হবে। ওকে, তো এখান থেকে কিন্তু প্রচুর কোশ্চেন কিন্তু রয়েছে, তোমাদের কিন্তু অজস্র কোশ্চেন কিন্তু তোমাদের প্র্যাকটিস করতে হবে এবং তোমাদের কিন্তু হাতে মাত্র 7 মান্থ কিন্তু রয়েছে তোমাদের এক্সামের জন্য। তোমরা জানো যে এক্সামের কিন্তু ডেট রয়েছে আমাদের 14 সেপ্টেম্বর। তোমাদের ডেটটা টার্গেট করে তোমাদের কিন্তু প্রস্তুতি নিতে হবে। দেখো, আজকের আমাদের ক্লাস নাম্বার 8-এর ফার্স্ট কোশ্চেনটা এখানে রয়েছে। তোমরা দেখতে পাচ্ছ কোশ্চেন নাম্বার 1, যেখানে বলা হয়েছে এখানটায় আমরা দেখো যে হোয়াট ডু ইউ আন্ডারস্ট্যান্ড বাই দ্য টার্ম। দেখো, টার্মটা বলেছে এখানটাতে যে ইন্টিফাদা। ওকে, তাহলে দেখো এখানটাতে আমরা একটা টার্ম দেখতে পাচ্ছি, যে টার্মটাকে বলেছে আমাদের ইন্টিফাদা। তাহলে এর মানেটা কি আছে, এটা কিন্তু আমাদের কোশ্চেনটা রয়েছে। ওকে, অপশন লক্ষ্য করো, ফার্স্ট অপশন নাম্বার এ বলেছে ওয়ার, আপরাইজিং, পিস, নাকি অপশন নাম্বার ডি বলেছে নেগোসিয়েশন। তাহলে দেখো, এই 4টা অপশনের মধ্যে থেকে আমাদের কোনটা কারেক্ট অ্যান্সার হবে, যেটার মানে দাঁড়াচ্ছে বা মিনিং দাঁড়াচ্ছে আমাদের ইন্টিফাদা, এটা কিন্তু বলা হচ্ছে। ওকে, তো এখানটা দেখো আমাদের ভালো করে প্রত্যেকটা বিষয় দেখতে হবে। তো তোমরা এখানটাতে মনে রাখবে আমাদের এই যে আমাদের টার্মটা বলেছে এখানটাতে যে ইন্টিফাদা, এর মানে কিন্তু তোমাদের মনে রাখতে হবে আপরাইজিং। ওকে, তাহলে কারেক্ট আনসার কিন্তু হয়ে যাচ্ছে এখানে অপশন নাম্বার বি, আপরাইজিং। এখন তোমরা আমাকে প্রশ্ন করতে পারো যে দাদা, এইখানটা তুমি যে বললে ইন্টিফাদার, এর মানেটা হচ্ছে আপরাইজিং, তাহলে হোয়াট ইজ অ্যান ইন্টিফাদা। এরপর নিচে দেখো হাইলাইট করে আমি পয়েন্টটা তোমাদের জন্য রেখেছি। দেখো, আমরা কিন্তু এখন থেকে প্রত্যেকটা কোশ্চেন তোমাদের এই স্লাইডেই আমি একটু ডিটেলস একটু এক্সপ্লেন করার চেষ্টা করবো, যাতে তোমাদের প্রত্যেকটা বিষয় খুব সহজে তোমরা বিষয়টা ধরতে পারো, বুঝতে পারো। ওকে, তাহলে এবার দেখো আমরা জানতে পারবো এখন যে এই যে আমাদের টার্মটা রয়েছে যে ইন্টিফাদা, আমরা যেটা জানতে পেরেছি এর মানেটা কি আছে বা কাকে বলা হয়ে থাকে বেসিক্যালি এই ইন্টিফাদা। ওকে, তো এখানটা দেখো বলা হচ্ছে যে দ্য অ্যারাবিক ওয়ার্ড ইন্টিফাদা ট্রান্সলেট টু আপরাইজিং অর শেকিং অফ। তাহলে ভালো করে লাইনটা দেখো, এই যে লাইনটা এখানে রয়েছে যে এই যে আমাদের ইন্টিফাদা যে একটা শব্দ, এটা কিন্তু একটা আরবিক শব্দ থেকে আমাদের মূলত রয়েছে। এটা একটা আরবিক শব্দ, যেটা কিন্তু মূলত অনুবাদ করছে বা আমরা বলতে পারি যে যেটা কিন্তু মানে দাঁড়াচ্ছে যেটা আপরাইজিং হতে পারে, বা তোমার যে অপশন লক্ষ্য করো যে শেকিং অফ, এই দুটো কিন্তু আমাদের কারেক্ট আনসার রয়েছে এখানটাতে। ঠিক আছে, এই যে আমাদের ওয়ার্ডটা আমরা জানতে পেরেছি যে ইন্টিফাদা, এর মানেটা কিন্তু আপরাইজিং হতে পারে বা শেকিং অফ হতে পারে, এই দুটো কিন্তু আমাদের কারেক্ট আনসার হয়ে যাচ্ছে এখানটাতে। তাহলে এখানটা দেখো আমরা কিন্তু জানতে পারছি যখন আমরা ডিটেলস একটু বিষয়টা এক্সপ্লেন করতে পারছি বা করছি। এরপরে দেখো বলা হচ্ছে এখানটাতে যে ইট হ্যাজ বিন ইউজড টু ডেসক্রাইব পিরিয়ডস অফ ইন্টেন্স প্যালেস্টাইন প্রোটেস্ট এগেনস্ট ইসরায়েল। বেসিক্যালি দেখো, এটা কিন্তু ইসরায়েলের বিরুদ্ধে যে ফিলিস্তিনের যে একটা বিক্ষোভ, সেই সময়টাকে বা সেই সময়কালটাকে কিন্তু বর্ণনা করতে মূলত এই বিষয়টা কিন্তু ব্যবহার করা হচ্ছে। ওকে, যেখানটা দেখো আমাদের বলে দিয়েছে যে মেইনলি ইন দ্য ফর্ম অফ ভায়োলেন্স টেররিজম। ঠিক আছে, এই যে একটা প্রধানত বিষয়টা যে সন্ত্রাস, সহিংস সন্ত্রাস যে আকার ধারণ করেছিল যে প্যালেস্টাইন প্রোটেস্টের বিরুদ্ধে বা এই প্যালেস্টাইন যে ওয়ারটা হয়েছিল সেই সময়টাকে। ঠিক আছে, এখানটা দেখো বলেছে দ্য ফার্স্ট ইন্টিফাদা ফ্রম 1987 টু 1990। তো দেখো 1987 থেকে 1990 সালে কিন্তু এই ইন্টিফাদাটা বেসিক্যালি আমাদের একটা দেখা গিয়েছে। এবং দেখো আর বলেছে অ্যান্ড সেকেন্ড ইন্টিফাদা ফ্রম 2000 থেকে 2005। ঠিক আছে, দেখো 2000 থেকে 2005 সালে কিন্তু এই ইন্টিফাদাটা আমরা সেকেন্ড টাইম আমরা দেখতে পেরেছি। তাহলে এটা কিন্তু রয়েছে আমাদের ফার্স্ট কোশ্চেনটা। দেখো, আই হোপ তোমাদের কাছে ফার্স্ট কোশ্চেনটি ক্লিয়ার করতে পেরেছি। এখানটাতে কিন্তু আমাদের কারেক্ট আনসার করেছি আমরা অপশন নাম্বার বি। ওকে, চলো নেক্সট কোশ্চেন আমরা দেখি। দেখো এরপর রয়েছে কোশ্চেন নাম্বার 2। কোশ্চেন নাম্বার 2-তে বলা হয়েছে যে এজরা পাউন্ড ইজ রিগার্ডেড অ্যাজ দ্য লিডার অফ হুইচ লিটারারি মুভমেন্ট। ঠিক আছে, দেখো
আমাদের যে রয়েছে এজরা পাউন্ড, আমরা কিন্তু প্রত্যেকে কম বেশি অবগত এই নামটির সাথে, যে এজরা পাউন্ড। ঠিক আছে, এজরা পাউন্ড যে আমাদের বলেছে এখানটাতে যে কোন বিষয় থেকে এজরা পাউন্ডটা মূলত বা আন্দোলনে বা নেতার একটা বিবেচনা করা হয়েছে। দেখো এখানটাতে বলেছে, দেখো অপশন নাম্বার এ বলেছে মডার্নিজম, সিম্বলিজম, ইমাজিজম নাকি দাদাইজম, এটা কিন্তু রয়েছে আমাদের। দেখো এখানটাতে, তো এইখানটাতে আমাদের মনে রাখতে হবে এই যে আমাদের রয়েছে এজরা পাউন্ড, এই কিন্তু মূলত ইমাজিস্ট একটা মুভমেন্ট থেকে বিলং করতো। তাহলে এখান থেকে কিন্তু আমাদের কারেক্ট আনসার করতে হবে অপশন নাম্বার সি, যেখানে রয়েছে ইমাজিজম। ঠিক আছে, তো এখানটা দেখো কয়েকটা এক্সট্রা কিছু আমাদের অ্যাডিশনাল কিছু ইনফরমেশন রাখা হয়েছে এখানে তোমাদের সুবিধার্থে। দেখো এখানটাতে বলেছে এজরা পাউন্ড 1885 টু 1972। ঠিক আছে, এজরা পাউন্ড 1885 থেকে তার জন্মগ্রহণ করেছিল এবং 1972 সালে সে কিন্তু মারা গিয়েছে। দেখো বলেছে এজরা পাউন্ড ইজ কনসিডার্ড দ্য লিডার অফ দ্য ইমাজিস্ট মুভমেন্ট। দেখো ক্লিয়ারলি কিন্তু এখানে মেনশন করা হয়েছে যে এজরা পাউন্ড যে ইমাজিস্ট আন্দোলনের নেতা হিসেবে তাকে বিবেচনা করা হয়ে থাকে। ওকে, হি ওয়াজ অলসো আ মেজর ফিগার ইন দ্য মডার্নিস্ট লিটারেরি মুভমেন্ট, এবং সে কিন্তু আধুনিক সাহিত্যের আন্দোলনেও একজন প্রধান ব্যক্তিত্ব হিসাবে সে কিন্তু কাজ করেছিল। এটা কিন্তু রয়েছে আমাদের এই এজরা পাউন্ড সম্পর্কে। ওকে, তাহলে দেখো সেকেন্ড কোশ্চেনটি কিন্তু কারেক্ট আনসার করে দিয়েছি আমরা এখানে অপশন নাম্বার সি। ওকে, তাহলে আই হোপ তোমাদের কাছে সেকেন্ড কোশ্চেনটি ক্লিয়ার করতে পেরেছি। চলো তাহলে নেক্সট কোশ্চেন আমরা দেখি। দেখো এরপর রয়েছে আমাদের কোশ্চেন নাম্বার 3। কোশ্চেন নাম্বার 3তে বলেছে যে দেখো বায়োগ্রাফিয়া লিটারেরিয়া। দেখো এখানে একটু মিস্টেক হয়েছে, এখানটাতে কিন্তু তোমাদের মনে রাখতে স্পেলিংটা যে LITERARIA হবে, এখানটাতে এস কিন্তু হবে না। ঠিক আছে, এখানে এ করতে হবে। যে বায়োগ্রাফিয়া লিটারেরিয়া ওয়াজ অথার্ড বাই, যে আমাদের এই যে রয়েছে বায়োগ্রাফি লিটারেরিয়া, এটা মূলত কে লিখেছেন। দেখো অপশন বলেছে আমাদের এখানটাতে যে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, উইলিয়াম ব্লেক, কোলরিচ, ম্যাথু আর্নল্ড। ওকে, তাহলে দেখো এখানে কোনটা কারেক্ট আনসার হবে আমাদের। দেখো এখানটা দেখো আমাদের মনে রাখতে হবে এই যে আমাদের রয়েছে বায়োগ্রাফি লিটারেরিয়া, এটা কিন্তু আমাদের যে লিখেছেন সে কিন্তু আমাদের হয়ে যাচ্ছে কারেক্ট আনসার। এখানে মনে রাখতে তোমাদের যে এস.টি. কোলরিচ, যাকে আমরা স্যামুয়েল টেইলর কোলরিচ বলে থাকি। তাহলে এখানে কিন্তু কারেক্ট আনসার করতে হবে আমাদের অপশন নাম্বার সি। এখানে দেখো কিছু অ্যাডিশনাল ইনফরমেশন তোমাদের জন্য রাখা হয়েছে, যেখানটা দেখো ফার্স্ট পয়েন্টটিতে আমাদের বলা হচ্ছে এখানটাতে যে বায়োগ্রাফিয়া লিটারেরিয়া ইজ এ ওয়ার্ক অফ লিটারেরি ক্রিটিসিজম বাই স্যামুয়েল টেইলর কোলরিচ। ওকে, দেখো এই যে আমাদের রয়েছে বায়োগ্রাফি লিটারেরিয়া, এটা কিন্তু স্যামুয়েল টেইলর কোলরিচের সাহিত্য সমালোচনার একটি কাজ। ইট ওয়াজ পাবলিশড ইন 1817, এটা কিন্তু 1817 সালে কিন্তু পাবলিশ করা হয়েছে আমাদের এই ওয়ার্কটা, তার যে কোলরিচের যে ওয়ার্কটা রয়েছে বায়োগ্রাফি লিটারেরিয়া। ওকে, এরপর দেখো থার্ড আমাদের লাইনটাতে বলেছে এখানটাতে যে কোলরিচ ওয়াজ আ রোমান্টিক পোয়েট। দেখো আমরা কিন্তু প্রত্যেকেই জানি যে কোলরিচ কিন্তু রোমান্টিক এজের একটা বড় কাণ্ডারি বা রোমান্টিক এজ থেকে কিন্তু সে বিলং করতো, এরকম কিন্তু রয়েছে আমাদের। তারপরে দেখো বলেছে হু অ্যালং উইথ উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ হেল্প লঞ্চ অ্যাট রোমান্টিক এজ ইন ইংলিশ লিটারেচার। দেখো এক সুন্দর লাইন একটা তোমাদের জন্য রেখেছি এখানটা। দেখো আমরা জানি যে কোলরিচ কিন্তু একজন রোমান্টিক কবি, তার লেখার মাধ্যমে তার পোয়েট্রির মাধ্যমে আমরা জানতে পেরেছি তার যে চেতনা বা ভাবনা সেটা কিন্তু অনেকটাই রোমান্টিক সমস্ত বিষয়গুলো নিয়ে কিন্তু সে লেখালেখি করে গেছে। এবং সে তার যে আমাদের ফ্রেন্ড রয়েছে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, তার সাথে মিলে দুজন একসাথে কিন্তু ইংলিশ লিটারেচারে তারা কিন্তু রোমান্টিক এজের কিন্তু একটা মানে লঞ্চ হতে বা রোমান্টিক যুগের সূচনা করতে তারা সাহায্য করেছিল, এটা কিন্তু বলা হচ্ছে এখানটাতে। ওকে, তাহলে দেখো আমাদের কিন্তু এখানে কারেক্ট আনসার করে দিয়েছি আমরা অপশন নাম্বার সি, যেখানে বলা হয়েছিল কোলরিচ। বোঝা গেল বিষয়টি? চলো তাহলে পরবর্তী কোশ্চেনটা দেখি আমরা। আরেকটি বিষয়, তোমরা কিন্তু এই পিডিএফটা পেয়ে যাবে এই ক্লাসটি শেষ হওয়ার পর। আমি কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলটা রয়েছে এডুকেশন ফি রাজীব, সেখানে কিন্তু আমি এই পিডিএফটা শেয়ার করে দেবো। তোমরা চাইলে সেখান থেকে পিডিএফ ডাউনলোড করে তোমাদের প্রিপারেশনটা করতে পারবে। ওকে, চলো পরবর্তী কোশ্চেনটা দেখি। এরপর দেখো কোশ্চেন নাম্বার 4। কোশ্চেন নাম্বার 4-এ বলা হচ্ছে এখানটাতে আমার যে ডেল হাইমস ওয়াজ নট অ্যান, যে ডেল হাইমস নিম্নলিখিত কোনটি নয় এখানের মধ্যেখানে আমাদের। দেখো অপশন বলেছে যে অ্যানথ্রোপোলজিস্ট। অ্যানথ্রোপোলজিস্ট মানে তোমাদের মনে রাখতে হবে যে নৃতত্ত্ববিদ। দেখো আমি পাশে বাংলা মানেটা লিখে দিয়েছি নৃতত্ত্ববিদ। অপশন নাম্বার বি বলা হচ্ছে দেখো আমাদের সোসিওলজিস্ট। সোসিওলজিস্ট মানে কিন্তু সমাজবিদ্যা বা সমাজবিজ্ঞান যাদের আমরা বলে থাকি সেই বিষয়টা রয়েছে এখানটাতে। তারপরে দেখো অপশন সি বলেছে লিঙ্গুইস্ট। লিঙ্গুইস্ট তাদের বলা হয়ে থাকে যারা ভাষা নিয়ে চর্চা করে, যাদের ভাষাবিদ বলা হয়ে থাকে। ওকে, তাহলে দেখো এটা আমাদের লিঙ্গুইস্ট হয়ে যাচ্ছে ভাষাবিদ।
অপশন ডি বলেছে সাইকোলজিস্ট মানে কিন্তু মনোবিজ্ঞানী। ওকে, তাহলে এই চারটা কিন্তু অপশন আমাদের রয়েছে এখানটাতে, যে আমাদের এই চারটা অপশনের মধ্যে কোনটি নয় আমাদের ডেল হাইমস, এটা কিন্তু বলা হচ্ছে এখানটাতে। দেখো এখানটাতে তোমাদের মনে রাখতে হবে, আমাদের দেখো এটা জানার আগে আমরা দেখো নিচের যে আমাদের এক্সপ্লেনেশনটা আছে, যে ডিটেল আমাদের কিছু ইনফরমেশন আছে এখানটাতে, সেটা দেখে নাও। এখানটা দেখো আমাদের বলা হচ্ছে যে ডেল হাথওয়ে হাইমস 1927 to 209 was an anthropologist, linguist, folklorist and social linguist. ওকে, দেখো এখানটাতে দেখো, তাহলে দেখো এখান থেকে আমরা জানতে পাচ্ছি আমাদের যে রয়েছে ডেল হাথওয়ে হাইমস, সে কিন্তু একজন নৃতত্ত্ববিদ রয়েছে, এটা জানতে পাচ্ছি এখান থেকে আমরা। তাহলে এটা কারেক্ট আনসার হয়ে যাচ্ছে এখান থেকে। তারপরে দেখো সে এখানে আমরা লিঙ্গুইস্টও পাচ্ছি আমরা এখানে, তাহলে লিঙ্গুইস্টও কারেক্ট আনসার হয়ে যাচ্ছে। তারপরে দেখো এখানে ফোকলোরিস্ট বলেছে, যেটা লোকসাহিত্য, এটা কিন্তু অপশনে নেই। তারপর দেখো সোশ্যাল লিঙ্গুইস্ট যেটা বলা হচ্ছে এখানে, যেটা আমাদের সোশিওলজিস্ট কিন্তু বলা হচ্ছে এখানটাতে। তাহলে দেখো এই সমস্তগুলো কিন্তু জানতে পারছি আমাদের এই ডেল হাইমস সে কিন্তু রয়েছে। তাহলে দেখো ওয়াজ নট বলেছে, তাহলে কারেক্ট আনসার কিন্তু এখানে আমাদের করতে হবে অপশন নাম্বার ডি, যেখানে বলেছিল আমাদের সাইকোলজিস্ট, তাহলে এটা কিন্তু কারেক্ট আনসার হয়ে যাচ্ছে। ওকে, এছাড়া দেখো আরও কিছু আমাদের ইনফরমেশন এই আমাদের ডেল হাইমস সম্পর্কে রয়েছে এখানটাতে। দেখো এখানটাতে বলা হচ্ছে এরপরে যে হি ওয়াজ a leader in the fields of ethnophonetics and social linguistics, and his work focused on the language and culture of native Americans. এটা কিন্তু বলা হচ্ছে এখানে। দেখো মূলত এই আমাদের রয়েছে ডেল হাইমস, সে কিন্তু ভাষাবিদ্যার ক্ষেত্রে একজন নেতা ছিল, এবং তার কাজটি মূলত এই নেটিভ আমেরিকার যে আমাদের ভাষা রয়েছে বা সংস্কৃতি রয়েছে তার উপর কিছু নিবন্ধ করা, এই সমস্ত বিষয়গুলো কিন্তু সে করে থাকে আমাদের এই ডেল হাইমস। তাহলে কোশ্চেন নাম্বার 4 ক্লিয়ার করতে পেরেছি। চলো তাহলে পরবর্তী কোশ্চেন আমরা দেখি। দেখো পরবর্তী কোশ্চেনটি বলা হচ্ছে এখানটাতে যে কিডস পোয়েট্রি ইজ বেস্ট নোন ফর ইটস। আমাদের যে কিডস রয়েছে তার কবিতাগুলো মূলত কোন বিষয়টাকে বেস্ট করে লেখা, দেখো এটা কিন্তু রয়েছে আমাদের অপশনটাতে, এটা কিন্তু বলা হচ্ছে আমাদের কোশ্চেনটিতে। দেখো অপশন বলেছে যে অ্যাস্থেটিক অ্যাপ্রিসিয়েশন, সেন্সুয়ালিটি, সেন্সুয়াসনেস, সোশ্যাল ক্রিটিসিজম। তাহলে এই চারটা অপশনের মধ্যে থেকে কোনটা আমাদের কারেক্ট আনসার হবে, যেটা আমাদের এই যে আমাদের কিডস রয়েছে জন কিডস তার পোয়েট্রিটাকে বেস করে আমাদের রয়েছে। দেখো এবার দেখো আমাদের কোশ্চেনটা এখানে কিন্তু কারেক্ট আনসার আমাদের করতে হবে অপশন নাম্বার সি, যেখানে আমাদের রয়েছে সেন্সুয়াসনেস, এটা কিন্তু কারেক্ট আনসার হয়ে যাচ্ছে এখানটাতে। ওকে, এখানে কিছু অ্যাডিশনাল ইনফরমেশন তোমরা দেখে নাও, যে বলা হচ্ছে এখানটাতে কিডস পোয়েট্রি ইজ বেস্ট নোন ফর ইটস রিচ। ঠিক আছে, এই যে আমাদের কিডস রয়েছে তার কবিতার তার যে লেখার সমৃদ্ধি, সেন্সুয়াস ইমাজারি, ঠিক আছে, ইন্দ্রিয় গ্রাহ্য যে একটা চিত্র বা ছবি যে ফুটিয়ে তোলা সেই বিষয়টা, এক্সপ্লোরেশন অফ বিউটি নেচার, এবং প্রাকৃতিক যে সৌন্দর্য সেই বিষয়টাকে আমরা কিন্তু আমাদের যে জন কিডস রয়েছে তার লেখার মধ্যে কিন্তু প্রাকৃতিক যে ন্যাচারাল যে ক্রিয়েশন সেটা কিন্তু খুব সুন্দরভাবে আমরা উপলব্ধি করে থাকি। ওকে, তারপরে দেখো আরও বলা হচ্ছে এখানটাতে অ্যান্ড ফোকাস অন থিমস অফ মোরালিটি। ঠিক আছে, এবং এই যে একটা মোরালিটি বিষয়বস্তুকে তার কিন্তু সে ফোকাস করে বেশি তার লেখার মধ্যে রেখে থাকে। অফটেন এক্সপ্রেস থ্রু ভিভিড ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ক্লাসিক্যাল অ্যালিউশনস। ঠিক আছে, এবং তার সবথেকে বেশি পরিচিত যা প্রায়শই তার আমাদের তার যে লেখার একটা প্রাণবদ্ধ ভাষা এবং 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 লিঙ্গ এবং একটা অ্যালিউশন যে একটা তৈরি করা, সেই সমস্ত বিষয়গুলো কিন্তু আমরা দেখে থাকি জন কিডসের আমাদের পোয়েট্রির মধ্যে এখানে। ওকে, পার্টিকুলারলি নোটেবল হিজ ওডস, তার মধ্যে তার যে লেখাটা ওড রয়েছে যেটা কিন্তু খুবই উল্লেখযোগ্য হয়ে আছে, আমরা প্রত্যেকে অবগত আছি। লাইক এখানে বলা হচ্ছে ওড টু এ নাইটেঙ্গেল। ঠিক আছে, দেখো ওড টু এ নাইটেঙ্গেলটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এই যে ওডটা রয়েছে আমাদের কিডসের লেখা, এটা কিন্তু উল্লেখযোগ্য একটা তার লেখা ওডস। ঠিক আছে, ওড টু নাইটেঙ্গেল। তাহলে ক্লিয়ার হলো কোশ্চেন নাম্বার 5 এর কিন্তু অ্যান্সারটা আমাদের অপশন নাম্বার সি কিন্তু কারেক্ট আনসার হয়ে যাচ্ছে। ওকে, তাহলে বুঝতে পারলে এখানে কারেক্ট আনসার কিন্তু আমাদের অপশন নাম্বার সি হয়ে গেল। চলো পরবর্তী কোশ্চেন দেখি আমরা। দেখো এরপর কোশ্চেন নাম্বার 6 বলা হয়েছে এখানটাতে যে হুইচ অফ দ্য ফলোয়িং নোভেলস ইজ রিগার্ডেড অ্যাজ ডিস্ট্রোফিয়া। ওকে, তাহলে দেখো এই নিম্নলিখিত চারটা অপশনের মধ্যে থেকে আমাদের কোন নোবেলটা যেটা ডিস্ট্রোফিয়ার আমাদের মধ্যে পড়ে যাচ্ছে। তাহলে ডিস্ট্রোফিয়াটা মূলত কি আছে, দেখো এই ডিস্ট্রোফিয়া জানার আগে আমরা এখানে অ্যান্সারটাই করিনি। দেখো এখানে দেখো অপশন বলেছে প্লেগ, এটাই কোনো প্লেগ আছে,
তারপর দেখো অপশন বলেছে আমাদের এখানটাতে যে 1944 বলা হচ্ছে এখানটাতে। তারপর দেখো লেডি চ্যাটার্স লাভার এন্ড অ্যান্ড মিনস, এটা কিন্তু বলা হচ্ছে আমাদের 4টা অপশন। তাহলে এই 4টার মধ্যে কোনটা আমাদের 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 নোবেল রয়েছে যেটা ডিস্ট্রোফিয়াকে ফলো করছে? এখানে কিন্তু আমাদের কারেক্ট আনসার করতে হবে অপশন নাম্বার বি, যেখানে রয়েছে আমাদের 1984। এটা কিন্তু কারেক্ট আনসার করতে হবে আমাদের ওটা, ঠিক আছে। এখানটা দেখো তোমাদের একটু ডিটেলস একটু কয়েকটা অ্যানালিসিস তোমার দেখে নাও এখানটাতে, যে এখানটাতে বলা হয়েছে আমাদের যে জর্জ অরওয়েল, ঠিক আছে, এই যে আমাদের রয়েছে জর্জ অরওয়েল, তার যে লেখা 1984, ওকে। তো এখানটাতে বলেছে দেখো 1984 বাই জর্জ অরওয়েল ইজ কনসিডার্ড এ ডিস্ট্রোফিয়ান নোবেল, ঠিক আছে। এই যে আমাদের জর্জ অরওয়েল লেখা 1984, এটা কিন্তু একটা ডিস্ট্রোপিয়ান উপন্যাস হিসাবে বিবেচনা করা হয়ে থাকে। ডিস্ট্রোপিয়ানটা কি আছে বেসিক্যালি তোমাদের মনে রাখতে হবে যে দেখো এখানটাতে বলেছে ডিস্ট্রোপিয়ান নোবেলস আর ফিকশনাল সোসাইটিস দ্যাট আর অর ইমপ্রেসিভিট অ্যান্ড কজ রিডার্স টু দ্য ফিল ফেয়ার। এটা মূলত একটা কাল্পনিক একটা সোসাইটি বা সমাজকে অনুভব করা হয় বা নিয়ে আসা হয়, একটা তুলে ধরা হয়, একটা দরিদ্র বিষয় তুলে ধরা হয় এবং পাঠকদের ভয় অনুভব করানো হয়। এটা কিন্তু রয়েছে আমাদের ডিস্ট্রোফিয়া, এটা কিন্তু রয়েছে আমাদের মূলত এই 1984 যে নোবেলটা রয়েছে, যেটা আমাদের জর্জ অরওয়েলের লেখা। তাহলে দেখো আমাদের কিন্তু এখানে কারেক্ট আনসার করতে হবে অপশন নাম্বার বি 1984, ওকে। তাহলে দেখো আমাদের কিন্তু এই রয়েছে কোশ্চেন নাম্বার 6-এর অ্যান্সারটা। তাহলে আশা করি তোমাদের কোশ্চেন নাম্বার 6টি বোঝাতে পেরেছি। তোমাদের যদি ডাউট থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, আর চ্যানেলে কোনো নতুন থাকে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে। চলো তাহলে পরবর্তী কোশ্চেনটা আমরা দেখি। দেখো এরপর কোশ্চেন নাম্বার 7 বলা হয়েছে ড্যাশ ইজ দ্য স্টাডি অফ মিনিং অ্যাজ কমিউনিকেটেড বাই এ স্পিকার অ্যান্ড ইন্টারাপ্টেড বাই এ লিসেনার, ওকে। তাহলে দেখো এখানটাতে আমাদের কোন বিষয়টা, যেটা অধ্যয়ন যা বক্তা দ্বারা যোগাযোগ করা হয় এবং যে শুনছে বিষয়টা লিসেনার তার দ্বারা ব্যাখ্যা করা হয়ে থাকে, এটা কিন্তু বলা হচ্ছে কোন বিষয়টাকে। দেখো অপশন লক্ষ্য করো, অপশন বলছে দেখো অপশন নাম্বার এ প্র্যাগমেটিক্স, সিমেন্টিক্স, ফোনেটিক্স, সেমিওটিক্স, এটা কিন্তু রয়েছে আমার 4টা অপশন। তাহলে এই 4টা অপশনের মধ্যে কোনটা আমাদের কারেক্ট আনসার বসবে এখানটা? দেখো এখানটাতে আমাদের মনে রাখতে হবে যে প্র্যাগমেটিক্সটাই কিন্তু কারেক্ট আনসার করতে হবে এখানটাতে। তাহলে কারেক্ট আনসার কিন্তু আমাদের প্র্যাগমেটিক্সটাই করে দিতে হবে এখানটাতে, যে প্র্যাগমেটিক্স ইজ দ্য স্টাডি অফ মিনিং অ্যাজ কমিউনিকেটেড বাই এ স্পিকার অ্যান্ড ইন্টারাপ্টেড বাই এ লিসেনার। এখানে দেখো বলা হচ্ছে সুন্দর করে যে প্র্যাগমেটিক ইজ দ্য স্টাডি অফ মিনিং অ্যাজ কমিউনিকেটেড বাই দ্য স্পিকার অ্যান্ড ইন্টারাপ্টেড বাই দ্য লিসেনার, ওকে। যে আমাদের প্র্যাগমেটিকই হলো যে এমন একটা পড়ার বিষয় বা অধ্যয়ন করা যা বক্তা দ্বারা যোগাযোগ করা হয় এবং শ্রোতার দ্বারা সে বিষয়টাকে যে স্টাডি করা হয় সেটা কিন্তু ব্যাখ্যা করা হয়ে থাকে, ডিটেলসে আমাদের এক্সপ্লেন করা হয়ে থাকে। এই বিষয়টাকে আমাদের প্র্যাগমেটিক্স বলা হয়ে থাকে। তার কারেক্ট আনসার আমাদের এখানে অপশন নাম্বার এ হয়ে যাচ্ছে। তাহলে বোঝা গেল কোশ্চেন নাম্বার 70। চলো পরবর্তী কোশ্চেন লক্ষ্য করি আমরা। দেখো এরপর আমাদের কোশ্চেন নাম্বার 8 বলা হয়েছে যে এখানটাতে যে আইডেন্টিফাই দ্য ওড ওয়ান অ্যামং দ্য ফলোইং, যে এখানটায় 4টা অপশন দেখতে পাচ্ছি আমরা, এই 4টা অপশনের মধ্যে কোনটি ওড ওয়ান আছে, কোনটি আলাদা আছে, ওকে। তো এখানটা দেখো আমাদের অপশন নাম্বার এ যেখানে বলেছে আমাদের দেখো এখানটাতে যে অ্যাফিক্সেশন, ঠিক আছে, এটা বলা হচ্ছে। তাহলে অ্যাফিক্সেশন মানে কি আছে তোমরা নিজে দেখতে পাচ্ছ এখানটাতে। দেখো এখানে বলেছে যে এ প্রসেস দ্যাট অ্যাডস এ বাউন্ড মরফিম টু আ ওয়ার্ড থ্রু প্রিফিক্সেশন, সাফিক্সেশন অর ইনফিক্সেশন, এটা রয়েছে আমাদের অ্যাফিক্সেশন বলা হচ্ছে এখানটাতে, ওকে। তারপরে দেখো অপশন নাম্বার বি যেখানে বলেছে আমাদের এখানে কম্পাউন্ডিং। কম্পাউন্ডিং মানে তোমাদের মনে রাখতে হবে এক প্রকার যে দুটি প্রক্রিয়া। এখানটা দেখো বলা হচ্ছে কম্পাউন্ডিং আ প্রসেস দ্যাট কম্বাইন্স টু অর মোর ফ্রি মরফিক্স টু ফ্রম আ নিউ ওয়ার্ড, ওকে। যে এই যে আমাদের একটা প্রক্রিয়া যেখানে 2 বা ততোধিক কোনো মরফিককে একত্রিত করে নতুন একটি শব্দ তৈরি করা হয়ে থাকে, এটা হচ্ছে আমাদের যে কম্পাউন্ডিং, ওকে। তারপরে দেখো অপশন নাম্বার সি রিডিপ্লিকেশন। রিডিপ্লিকেশনটা কি আছে? রিডিপ্লিকেশনটা মানে তোমাদের এখানটা দেখো রিডিপ্লিকেশন মানে বলেছে এখানটাতে যে এ প্রসেস দ্যাট রিপিটস আ ওয়ার্ড অর পার্ট অফ ইট উইথ অর উইদাউট এ স্লাইড চেঞ্জ টু ক্রিয়েট আ নিউ ওয়ার্ড, ঠিক আছে। দেখো এমন একটি প্রক্রিয়া, একটি শব্দ বা একটা বড় কোনো অংশ পুনরাবৃত্তি, যেটা রিডিপ্লিকেশন মানে কিন্তু পুনরাবৃত্তি করে সামান্য পরিবর্তন সহ ছাড়াই একটা নতুন শব্দ তৈরি করতে পারে, এটা কিন্তু আমাদের রিডিপ্লিকেশন তো রয়েছে এখানটাতে। আর এখানটা দেখো একমাত্র যেটা হচ্ছে ওড ওয়ান, আমাদের কিন্তু কোশ্চেন নাম্বার ওড ওয়ান বের করতে বলেছে। এখানে রোড ওয়ান যে দাঁড়াচ্ছে সেটা কিন্তু আমাদের কাউন্টিং।
তাহলে কাউন্টিং কিন্তু আলাদা আছে এখানটাতে, তাহলে কাউন্টিংটা কারেক্ট আনসার করতে হবে এখানটাতে। ওকে, তাহলে ক্লিয়ার হলো কোশ্চেন নাম্বার 8টি। দেখো আজকের ক্লাসে কিন্তু আমরা কোশ্চেন নাম্বার 8টা পর্যন্ত লাস্ট করছি। আশা করি তোমাদের ক্লাসটা অনেকটা হেল্পফুল হবে। তোমরা ক্লাসগুলো সবগুলো দেখতে থাকো, তোমাদের সুবিধার্থে আমি প্লেলিস্ট সেকশনে করে দিয়েছি, তোমরা সেখান থেকে পরপর সমস্ত ভিডিওগুলো দেখতে পারবে। আজ এই পর্যন্তই, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর চ্যানেলে কোনো নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবে, যাতে এইরকম ইনফরমেটিভ ভিডিও সবাই দেখতে পারো। আজ এই পর্যন্তই, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।